আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যদিও আজকের ক্লাসটা আমাদের ল্যাব হওয়ার কথা ছিল, তাহলে আমরা থিওরি না পড়লে ল্যাব শুরু করতে পারবো না, ঠিক আছে? তাইলে আমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি তোমাদের এই থিওরি ক্লাসের অংশ। হ্যাঁ, আমরা এই থিওরি ক্লাস একটা দুইটা করার পরে তাহলে আমরা ল্যাব ক্লাসে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তোমাদের এই কোর্সটা তোমাদের কাছে সবার কাছে নিশ্চয়ই সিলেবাস আছে। তোমাদের এই কোর্সটা হচ্ছে ইলেকট্রনিক্সে, হ্যাঁ, ট্রিপলি 1221 মনে হয়। তো এখানে দেখো আমাদের এই ফার্স্ট সেমিস্টারে মিড টার্মে 3টা চ্যাপ্টার আছে, আর ফাইনাল টার্মে 2টা প্লাস 3টা, মোট 5টা চ্যাপ্টার আছে। তো এখন আগে আমরা যখন ট্রিপলিতে বা ইয়াতে ক্লাস নিতাম তখন অবশ্য তোমাদের মনে আছে নাম্বার সিস্টেমটা, এই ক্লাস টিউটোরিয়াল বা অ্যাসাইনমেন্ট ছিল 10, ক্লাস অ্যাটেন্ডেন্স ছিল 10, তাহলে 20 চলে যেত, মিড টার্মে 30, আর ফাইনাল টার্মে ছিল 50। হ্যাঁ, এই ছিল তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। যদি ফিজিক্যালি তোমাদের পরীক্ষা হতে পারে তাহলে এইটাই ফলো হবে, যদি ফিজিক্যালি না হয় তাহলে অনলাইনে সিস্টেমে, তোমরা গত সেমিস্টার নিশ্চয়ই পরীক্ষা দিছো, অনলাইন সিস্টেমে একটু চেঞ্জ হয়ে যায়। তো যেভাবে ইনস্ট্রাকশন দিবে আমাদের সেভাবেই আমাদের এই এটা হবে আর কি। তবে যেভাবে হোক না কেন তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স কিন্তু 10 থাকবে, এটা খেয়াল রাখো। হ্যাঁ, তো সিএর একটু খেয়াল করবা, এই মাঝখানে যখন দেখবা মনে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স আছে, ওই সময় অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট গুলো নিয়ে নিও। তাহলে আমরা শুরু করি। বেসিক্যালি এই টপিকটা হচ্ছে ইলেকট্রনিক্স। তোমরা সম্ভবত এর আগের সেমিস্টারে একটা কোর্স পড়ে আসছো, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওইটারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। তো এটা রেফারেন্স অনেকগুলো বই আছে, এর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বিকে মেহতা, অথবা তোমার ইলেকট্রনিক্স বা বিএল তেরেজা। হ্যাঁ, যখন একটা বই ফলো করতে পারো। এই বইগুলো খুব সুন্দর ডিটেলস দেওয়া আছে, ইন্ডিয়ান বই। তোমরা যদি নিজেরা রিডিং পড়ো খুব ইজিলি এই তোমাদের সিলেবাস কভার করবে। তো এটা বাংলা বাজারে হার্ড কপিও কিনতে পাও, ফটোকপি 110 টাকা 100 টাকার মতো, অথবা আমার কাছে সফট কপি পিডিএফ আকারে আছে, সিআর যোগাযোগ করে এটা আমার কাছে পিডিএফ আকারে নিয়ে ফেলতে পারবা। তাহলে এইটাই পড়লে তোমাদের জন্য আমার মনে হয় এটা যথেষ্ট। তাহলে দেখো প্রথমে আমরা এই একটু ইন্ট্রোডাক্টরি আলাপ করব। প্রথমে দেখো ইলেকট্রনিক্স কি, তোমরা পড়ে আসছো এই জিনিসটা। তাহলে দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স অর ইলেকট্রনিক্স which deal with the current conduction through a vacuum tube or a gas tube or a semiconductor is known as electronics. তাহলে বেসিক্যালি এটা কারেন্ট কন্ডাকশন বা ইলেকট্রনাল ফ্লোটা নিয়ে আলাপ করে। সেটা একটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়েও হতে পারে, গ্যাস টিউবের মধ্যে দিয়েও হতে পারে, অথবা একটা সেমিকন্ডাক্টর এর মধ্যে দিয়েও হতে পারে। এই জিনিসটা যারা ডিল করে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্সের এই পার্টটাকে বলা হয় ইলেকট্রনিক্স। তাহলে দেখো এখানে ইন প্র্যাকটিক্যাল লাইফ আমরা এটার ইম্পর্টেন্সটা দেখো, আমরা কি কি এটাকে কাজে লাগাই বাস্তব জীবনে। দেখো আমরা তোমাদের সবাই কাছে মোবাইল চার্জার আছে। হ্যাঁ, আমরা যখন লাইন থেকে কানেকশন দিই এসি কারেন্ট আমরা পাই, কিন্তু আমরা মোবাইল বা যে কোনো ডিভাইসে আমরা কিন্তু ডিসি কারেন্ট ইউজ করি। তাহলে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্ট করার জন্য যে প্রসিডিউরটা অ্যাপ্লাই করি এটাকে বলা হয় রেকটিফিকেশন, এবং যে যন্ত্র এই কাজটা করে সেটাকে বলা হয় রেকটিফায়ার। একইভাবে দেখো যদি একটা ইলেকট্রনিক সিগন্যালের অ্যাম্পলিটিউড অথবা ফ্রিকোয়েন্সি কম থাকে তখন আমরা এটাকে বাড়াতে পারি। যেই যন্ত্র এই কাজটা করে সিগন্যালের স্ট্যান্ড থেকে বাড়িয়ে দেয় এটাকে বলা হয় অ্যাম্পলিফায়ার, এবং এর প্রসেসটাকে বলা হয় অ্যাম্পলিফিকেশন। আমরা এটা কন্ট্রোল করতে পারি, যেমন একটা মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি, স্পিড বাড়াতে পারি, আমরা এই জেনারেশন করতে পারি, এসি কারেন্টকে ডিসি বা ডিসি কে এসি করতে পারি, এটা হচ্ছে কনভার্সন। আমরা
এই লাইটকে কোনো একটা তোমরা সবাই জানো সোলার সেল, আমরা যদি একটা মেটালের উপর লাইট ফেলি বা আলো ফেলি উপযুক্ত কম্পাঙ্কের, তাহলে ওখান থেকে কিন্তু আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। এটাকে বলা হয় তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। হ্যাঁ, একইভাবে আমরা যদি ইলেকট্রিসিটি দিই তাহলে কিন্তু আমরা ওখান থেকে লাইট তৈরি করতে পারি। হ্যাঁ, যেমন এলইডি, হ্যাঁ, লাইট ইমিটিং ডায়োড, আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এই জিনিসগুলো সবই আমাদের বাস্তব জীবনে লাগে। হ্যাঁ, সুতরাং খুবই ইম্পর্টেন্ট। এই দেখো এটা একটা, এই বাম পাশেরটা দেখো একটা এসি সিগন্যাল দিলাম। এসি সিগন্যাল তো বুঝো, হ্যাঁ, সময়ের সাথে যে কারেন্ট তার দিক পরিবর্তন করে সেটাকে আমরা বলি এসি কারেন্ট, হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট। আর সময়ের সাথে যেটা তার দিক পরিবর্তন করে না তাকে আমরা বলি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। এখানে দেখো যখন আমরা একটা এসি কারেন্ট, একটা ইলেকট্রনিক ডিভাইস, হ্যাঁ, এটা রেকটিফায়ার, এটার মধ্যে যখন পাঠাবো তখন এটাকে সে রেকটিফিকেশন করবে। আউটপুটটা দেখো তার নেগেটিভ হাফ সাইকেল নাই, পজিটিভ হাফ সাইকেল আছে। হ্যাঁ, সুতরাং এটা ডিসি, এটা এসি। আমরা বাস্তব জীবনে কোথায় কাজে লাগাই দেখো, আমরা যে ব্যাটারি চার্জিং করি, হ্যাঁ, ডিসি জেনারেটরে, ইলেকট্রোপ্লেটিং, এই সমস্ত কাজে এটাকে আমরা ইউজ করতে পারি রেকটিফায়ার হিসেবে। অ্যাম্প্লিফিকেশন দেখো, বাম পাশে এসি সিগন্যালটা দিলাম, এখানে মাঝখানে হচ্ছে অ্যাম্প্লিফায়ার, তাহলে ডান পাশে দেখো আমরা সিগন্যাল অ্যাম্প্লিটিউডটাকে বাড়িয়ে দিলাম। এই যেই প্রক্রিয়ায় এই কাজটা করতেছি এটাকে আমরা বলতেছি অ্যাম্প্লিফিকেশন। হ্যাঁ, এটা আমাদের এই ধরো একটা সাউন্ড তুমি শুনতে পাচ্ছ না, তুমি যদি তার এগেইনস্টে আউটপুটের দিকে আমরা এক বা একাধিক যদি অ্যাম্প্লিফায়ার স্টেজ ইউজ করি তাহলে কিন্তু ইজিলি আমরা এটার স্ট্রেন্থ থেকে বাড়িয়ে দিতে পারি। এই প্রসেসটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। একইভাবে দেখো কন্ট্রোল, হ্যাঁ, তাহলে আমরা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে অটোমেটিক কন্ট্রোল করতে পারি, যেমন স্পিড অফ এ মোটর, ভোল্টেজ স্টেবিলাইজার। আমরা তোমরা বাসা বাড়িতে দেখছো সবাই আমরা ফ্রিজের সাথে স্টেবিলাইজার ইউজ করি, অথবা দামি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট থাকলে তার অ্যাক্রসে স্টেবিলাইজার ইউজ করি। স্টেবিলাইজারের কাজটা হচ্ছে সে ডিসি আউটপুট ভোল্টটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখে। ধরো আমি 220 ভোল্ট, এটা যেভাবে হোক না কেন 220 তে রাখবে। অর্থাৎ ভোল্টেজের ফ্লাকচুয়েশনটা করতে দেয় না, যাতে করে আমার ইনস্ট্রুমেন্ট গুলো নষ্ট না হয়। হ্যাঁ, আমরা ইচ্ছে করলে টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, যেমন এই এয়ার কন্ডিশনে। এয়ার কন্ডিশনে আমি ধরো টেম্পারেচার দিলাম, ধরো রুমের টেম্পারেচার 24 ডিগ্রি, সে সবসময় এমন ভাবে করবে রুমের এনভায়রনমেন্টে করে রাখবে যাতে সে নির্দিষ্ট তাপমাত্রা এটাকে রাখতে পারে। একইভাবে একটু আগে বললাম রেকটিফিকেশন, আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্ট করলাম। এখন দেখো বাম পাশেরটা, এটা একটা পিওর ডিসি, হ্যাঁ, বিশুদ্ধ ডিসি। দেখো সময়ের সাথে তার মানটা স্থিরই, কোনো পরিবর্তন হয় না। যখন আমরা ইলেকট্রনিক কম্পোনেন্টের মধ্যে বা ডিভাইসের মধ্যে দিয়ে এটাকে পাস করালাম তখন এটা দেখো এই পজিটিভ হাফ সাইকেল আছে উপরের দিকে, নেগেটিভ হাফ সাইকেল আছে নিচের দিকে। হ্যাঁ, পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একবার একটা ফুল সাইকেলে একবার ম্যাক্সিমাম পজিটিভ দিকে হয়, একবার ম্যাক্সিমাম নেগেটিভ দিকে হয়। সুতরাং এটা এসি কারেন্ট হয়ে গেছে। তাহলে এই যেই যন্ত্র এই কাজটা করে এটাকে বলা হয় অসিলেটর, এবং এই প্রসেসটাকে বলা হয় অসিলেশন। তাহলে electronic device can convert DC direct current into AC current of any desired frequency। তুমি যেই লেভেলে চাও সেই লেভেলে কিন্তু এটাকে করে নিতে পারে, যেমন এক্সাম্পল হচ্ছে অসিলেটর। একইভাবে দেখো আমরা এটা আমরা বাস্তবে আমরা প্রায় সময় দেখো এটা নিয়ে অনেক কথা বলে, রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, সোলার এনার্জি। তাহলে এখানে দেখো আমরা যদি এইরকম সোলার সেল ইউজ করি, এই সোলার সেলে যদি আমরা ডায়োড ইউজ করি তাহলে এই সূর্য থেকে আলো এসে যদি সোলার সেলে পড়ে তখন এই সোলার সেল লাইট এনার্জিটাকে তোমার এই ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। আমরা এটা দিয়ে তোমরা দেখছো স্ট্রিট লাইট, রাস্তার বাল্ব জ্বলে, গ্রামে কিন্তু অনেকে সোলার প্যানেল থাকে, সে সোলার প্যানেল দিয়ে তারা এই বাল্ব জ্বালাতে পারে, ফ্যান চালাতে পারে। এই প্রসেসটা হচ্ছে
বেসিক্যালি ফটো ইলেকট্রিসিটি, এবং এটা ফটো ইলেকট্রিক এফেক্ট বলে, তোমরা নাম শুনছো। হ্যাঁ, এটা বেসিক্যালি মূলত আইনস্টাইন এইটাকে উদ্ভাবন করেন, আইনস্টাইন এটাকে ব্যাখ্যা করেন, এবং এই জন্য উনি এটার কারণে উনি নোবেল পুরস্কার পান। একইভাবে দেখো, তোমরা দেখছো আমরা এই যে কোনো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টে একটা লাল, হলুদ, বিভিন্ন কালারের বাতি জ্বলে, এটা হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড এটা একটা হেভিলি ডোপড রিভার্স বায়াস এই পিএন জাংশন ডায়োড। এই সিম্বল হচ্ছে এই নিচেরটা, ডান পাশে দেখো এটা হচ্ছে, আমরা একটু পরেই পড়বো যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, এটাকে আমরা দুইভাবে তৈরি করতে পারি, দুই রকমের। একটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, একটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এই পি এবং এন কে যখন আমরা পাশাপাশি রাখি, তখন এরা একটা পি এন জাংশন ফর্ম করে। এই পি এন জাংশনের যদি আমরা এদিকে প্লাসের সাথে কানেকশন দিই পি এর দিকে, আর ডান দিকে যদি মাইনাসের সাথে কানেকশন দিই, তখন এই প্লাসের বিকর্ষণে পি টাইপের পজিটিভ চার্জ, দ্যাট ইজ এটাকে আমরা বলি হোল, এগুলা ডান দিকে সরে যায় নেগেটিভের আকর্ষণে। উল্টাভাবে যদি বলি, এন দিকের যে ইলেকট্রন গুলো আছে নেগেটিভ চিহ্ন, এগুলো বাম দিকে সরে আসে। তখন এরা আসতে গিয়ে হোল এবং ইলেকট্রনটি কম্বাইন করে একত্রিত হয়। তখন যখন হোল এবং ইলেকট্রন একত্রিত হওয়ার সময় তারা যে এনার্জি থাকে, সেই এনার্জিটাকে অর্ডিনারি ডায়োডে এটাকে হিট আকারে ছেড়ে দেয়। আর এই নেগেটিভ বায়াস হেভিলি ডোপড পিএন জাংশনে এই জিনিসটা হয়, তোমার রিকম্বিনেশন হয়। এই রিকম্বিনেশনের সময় তারা অতিরিক্ত এনার্জি, এই এনার্জিটাকে লাইট আকারে ছেড়ে দেয়। হ্যাঁ, তখন এই লাইটটা আমরা বাইরে থেকে দেখতে পারি, তখন এই জন্য এটাকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড। হ্যাঁ, এটা বেসিক্যালি ভিজিবল লাইট হয়। এটা ডিপেন্ড করে আমার অ্যাপ্লাইড ভোল্টেজ বা ডোপিং কিরকম তার উপরে, কখনো কখনো লাল হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, বিভিন্ন কালারের এলইডি আমরা পাই। সুতরাং এটা আমরা ইলেকট্রিসিটিটাকে কি করলাম, লাইটে কনভার্ট করলাম তাহলে, এবং এই জন্যই এই এলইডি মানে লাইট ইমিটিং ডায়োড। এটাকে আমরা অনেক সময় সিগন্যাল আছে কি নাই এগুলাকে বোঝানোর জন্য কিন্তু এটা ইউজ করতে পারি। তো এখানে দেখো আমরা এই যখন সেমিকন্ডাক্টর পড়ার আগে তার প্রিভিয়াস ইতিহাসগুলো একটু দেখি। এটা তোমাদের সিলেবাসে নাই, হ্যাঁ, এই পরের একটা দুইটা স্লাইড সিলেবাসে নাই। তবে কিভাবে ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর আসলে সেটা বোঝানোর জন্য এই জিনিসটা দরকার। আমরা বলছিলাম ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত এটা ভ্যাকুয়াম টিউব অথবা গ্যাস ফিল টিউবের মধ্য দিয়ে অথবা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের কন্ডাকশন, দ্যাট ইজ ইলেকট্রিসিটি ফ্লোটাই ডিসকাস করে, আলাপ করে। তাহলে প্রথমে আমরা দেখি ভ্যাকুয়াম টিউব কি। তাহলে দেখো, এই দেখো এইটা এইগুলা ভ্যাকুয়াম টিউব। হ্যাঁ, এগুলা ভ্যাকুয়াম টিউব। এই সেমিকন্ডাক্টর আবিষ্কার হওয়ার আগে মূলত ইলেকট্রন কন্ডাকশনের জন্য এই জিনিসগুলা ব্যবহৃত হইতো। ধরো 1940-এর আগে, 1940-এর দিকে সেমিকন্ডাক্টর এই ডায়োড এগুলা আবিষ্কার হয়। তার আগে সাধারণত ইলেকট্রন কারেন্ট প্রোডাকশনের জন্য এই জিনিসগুলাকে ইউজ করা হইতো। এখানে দেখো এই একটা বাইরে একটা গ্লাস এনভেলপ থাকে, এই যে দেখো গ্লাসটা, এই গ্লাসের এই ঠিক কাছাকাছি একটা ইলেকট্রোড থাকে। এই ইলেকট্রোডটা, এটাকে বলা হয় অ্যানোড, এটা পজিটিভ ইলেকট্রোড। ঠিক সেন্টারে আরেকটা ইলেকট্রোড থাকে, এটাকে বলা হয় ক্যাথোড, এটা সাধারণত নেগেটিভ হয়। এই ক্যাথোডটাকে গরম করার জন্য এখানে
এই হিটার থাকে, এই হিটার দিয়ে এটাকে গরম করা হয় এবং এটাকে কানেকশন দেওয়ার জন্য এই দেখো নিচের দিকে কতগুলো পিন থাকে, এক একটা এক একজনের সাথে, একটা ক্যাথোডের সাথে, একটা অ্যানোডের সাথে, আর দুইটা হিটারের সাথে কানেক্টেড থাকে। এই বাল্বটা এগুলাকে আগের এই তোমরা কারো বাসায় আছে কিনা, হ্যাঁ অনেক পুরনো, যখন এই ক্যাথোডে টিউব ছিল, ক্যাথোডে টিউব দিয়ে যখন তোমার টিভি, বড় বড় টিভি, অনেক বড় বড় টিভি, এক একটা ওজন হয়তো 20-25 কেজি ছিল, বা তারও আগে যে টিভি রেডিও থাকতো, ওগুলাতে সাধারণত এই অনেক সময় এই ভ্যাকুয়াম টিউব ইউজ করতো ইলেকট্রন কারেন্ট কন্ডাকশনের জন্য। এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম টিউব, এর মাঝখানে কোনো কিছু থাকে না বলে এটাকে ভ্যাকুয়াম টিউব বলে। এই গ্লাস এনভেলপে এটা আবদ্ধ অবস্থায় থাকে। তাহলে দেখো, তাহলে এই ভ্যাকুয়াম টিউব কয়টা ইলেকট্রোড থাকে তার উপর ভিত্তি করে এগুলোকে আবার ক্লাসিফিকেশন করা যায়। যদি দুইটা ইলেকট্রোড থাকে এটাকে বলা হয় ডায়োড, বাল্ব বলে। তিনটা ইলেকট্রোড থাকলে এটাকে বলা হয় ট্রায়োড, চারটা থাকলে এটাকে বলা হয় টেট্রোড, পাঁচটা থাকলে এটাকে বলা হয় পেন্টোড। একইভাবে যদি এই ভ্যাকুয়াম টিউবের মাঝখানে আমরা কোনো গ্যাস দিই, ইনার্ট গ্যাস দিই, তখন এটাকে বলা হয় গ্যাস ফিল টিউব। এই গ্যাস ফিল টিউবও এরকম হতে পারে, পেন্ট্রন বা থাইরেট্রন। এই যে ভ্যাকুয়াম টিউব বা গ্যাস ফিল টিউব যাই বলো না কেন, এগুলাতে মূলত এটা কাজ করে থার্মোআয়নিক ইমিশনের উপরে। কোন ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন ইমিশনের চারটা পদ্ধতি আছে। একটা হচ্ছে থার্মোআয়নিক ইমিশন, অর্থাৎ যদি কোনো মেটালে হিট দেওয়া হয় তখন মেটাল থেকে ইলেকট্রন নিঃসরিত হয়, এটাকে বলা হয় থার্মোআয়নিক ইমিশন। একটাকে বলা হয়, আরেকটার নাম হচ্ছে ফিল্ড ইমিশন। যদি কোনো একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের কাছে কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, খুব হাই বা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন ওই পদার্থ থেকে ইলেকট্রন নিঃসরিত হয়, এটাকে বলা হয় ফিল্ড ইমিশন। অথবা যদি কোনো একটা মেটালে আলো ফেলা হয়, ফটো ইলেকট্রিক আলো ফেলা হয়, ফোটন, তখন ওখান থেকে ইলেকট্রন নিঃসরিত হয়, এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। আর একটা হতে পারে খুব তীব্র বেগে ইলেকট্রন এসে যদি কোনো একটা মেটাল সারফেসকে আঘাত করে, তখন ওই মেটাল থেকেও ইলেকট্রন ইমিশন হয়, তখন এটাকে বলা হয় সেকেন্ডারি ইমিশন। তাহলে এই চারভাবেই কিন্তু কোনো একটা মেটাল সারফেস থেকে ইলেকট্রন পাওয়া যায়। তাহলে কি কি? থার্মোআয়নিক ইমিশন, ফিল্ড ইমিশন, ফটোইলেকট্রিক ইমিশন এবং সেকেন্ডারি ইমিশন। এই যে ভ্যাকুয়াম টিউব বা গ্যাস ফিল্ড টিউব, এরা মূলত থার্মোআয়নিক ইমিশনের উপরে কাজ করে। তাহলে দেখো কাকে বলে? The process of electron emission from a metal surface by supplying thermal energy to it is known as thermoionic emission. এটাকে আমরা থার্মোআয়নিক ইমিশন বলি। তাহলে থার্মোআয়নিক ইমিশনে তাহলে কোন পদার্থ ইউজ করব, কোন রকম পদার্থ? Metal with lower work function will require less additional energy, therefore will emit electron at low temperature. তাহলে যে সমস্ত পদার্থের ক্ষেত্রে তাদের বন্ধন শক্তি কম, ওয়ার্ক ফাংশন লো, এদের কাছ থেকে ইলেকট্রন নিঃসরিত করতে গেলে খুব অল্প এনার্জি দিতে হয়, সুতরাং খুব লো টেম্পারেচারে এদের কাছ থেকে ইলেকট্রন ইমিট করা যায়, এই জন্য এরা এই থার্মোআয়নিক ইমিশনের জন্য উপযোগী। কমনলি যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো থার্মোআয়নিক ইমিশনের জন্য ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয়, এগুলো কয়েকটা হলো টাংস্টন বা থাইরয়েডের টাংস্টন, অথবা মেটালিক অক্সাইড অফ বেরিয়াম এন্ড স্ট্রনশিয়াম। এই সমস্ত পদার্থগুলো সাধারণত এই ক্যাথোড আকারে ব্যবহার করা হয়, যারা অল্প
তাপমাত্রায় বা অল্প সাপ্লাইড এনার্জিতে ইলেকট্রন ইমিট করতে পারে। এই দেখো একটা ডায়োড বাল্ব, ডায়োড মানে যেই ভ্যাকুয়াম টিউবে দুইটা ইলেকট্রোড থাকে এটাকে বলা হয় ডায়োড। ডাই মানে দুই, ওড মানে ইলেকট্রোড, দুইটা ইলেকট্রোড থাকলে এটাকে ডায়োড বলে। এই এই বাম পাশেটা তার সিম্বল দেখো, এই যে উপরের অংশ বারটা দেখতেছো এটাকে বলা হয় অ্যানোড, এর পরে যেটা আছে এটাকে বলা হয় ক্যাথোড, আর এই যে ত্রিভুজ আকৃতির এইভাবে এটা হিটার, এটা দিয়ে ক্যাথোডটাকে গরম করা হয়। ক্যাথোডটাকে যখন গরম করা হয় হিট সাপ্লাই দিয়ে, তখন এইটা ইলেকট্রন ইমিট করে। দেখো এখানে অ্যানোডটা পজিটিভ বোল্ডে থাকে, ক্যাথোডটা নেগেটিভ বোল্ডে থাকে। হ্যাঁ, যখনই এটাকে হিট করা হয় তখন এই ইলেকট্রন গুলো ক্যাথোড থেকে নিঃসরিত হয়ে অ্যানোডের দিকে যায়। অ্যানোড যেহেতু পজিটিভ পোটেনশিয়ালে থাকে তখন এরা ইলেকট্রন গুলোকে কালেক্ট করে, তখন এক্সটার্নাল সার্কিটে যদি এগুলো ফ্লো করে তাহলে আমরা কারেন্ট পাই। এইভাবেই একটা ডায়োড বাল্ব কাজ করে। এই বাজারে আমরা এগুলা ছিল, এটা ডায়োড বাল্ব। এটা ট্রায়োড বাল্ব দেখো, ট্রায়োড মানে যে ভ্যাকুয়াম টিউবে তিনটা ইলেকট্রোড থাকে এটাকে বলা হয় ট্রায়োড। ট্রাই মানে তিন, ওড মানে ইলেকট্রোড। তিনটা ইলেকট্রোড কি, একটা অ্যানোড, নিচেরটা ক্যাথোড, এদের মাঝখানে থাকে গ্রিড বা কন্ট্রোল গ্রিড বলে এটাকে। তাহলে এই ডান পাশে সার্কিট ডায়াগ্রামটা দেখো, এই জিনিসটা এখন দেখো এই জায়গায় দেখো, এই যখন ক্যাথোড ইলেকট্রন নিঃসরিত করে একটা ডায়োডে, এই সবগুলো ইলেকট্রন ক্যাথোডে নিতে পারে না। ফলে এই অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে খালি জায়গায় অ্যানোডের কাছাকাছি অতিরিক্ত ইলেকট্রন গুলো জমা হতে থাকে। এই ইলেকট্রন গুলোকে বলা হয় স্পেস চার্জ, যেগুলো এখানে জমে যায়। হ্যাঁ, চার্জটাকে স্পেস চার্জ বলে। এগুলো করে কি দেখো, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, আরো যখন ইলেকট্রন নিঃসরিত হতে থাকে ক্যাথোড থেকে, এই অ্যানোডের পাশে যে ইলেকট্রন গুলো জমা থাকে স্পেস চার্জ আকারে, সেগুলো আগত ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করে, রিপিল করে। ফলে আউটার সার্কিটে আস্তে আস্তে কারেন্টটা কমে যায়। ইলেকট্রন ফ্লো কম হলে কারেন্টও কিন্তু কম হবে। এজ এ রেজাল্ট কারেন্ট যেহেতু কমে যায়, পরবর্তী পর্যায়ে বিজ্ঞানীরা করলো কি দেখো, এই অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে আরেকটা ইলেকট্রোড দিল। এই ইলেকট্রোডটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো, এটা কিন্তু ছিদ্র ছিদ্র। এই ইলেকট্রোডটা অনেকটা চা চাকরির মতো, জালের মতো দেখো। হ্যাঁ, এভাবে বসা আছে, গ্যাপ গ্যাপ গ্যাপ, দেখছো মাঝখানে একটা ইলেকট্রোডটা গ্যাপ। ফলে আমরা যখন ক্যাথোডটাকে গরম করি, সেই ক্যাথোডটাকে গরম করার ফলে যে সমস্ত ইলেকট্রন গুলো উৎপন্ন হয়, যেহেতু মাঝখানে একটা গ্রিড থাকে, সেই গ্রিডের এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে সবগুলো ইলেকট্রন কিন্তু পাস করতে পারে না। ফলে ডায়োডের তুলনায় কম সংখ্যক ইলেকট্রন ক্যাথোডের কাছে যায় এবং এই সাপ্লাই ভোল্টেজের পজিটিভ এই ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে, তাহলে আমরা কারেন্ট পাই। তাহলে স্পেস চার্জ সাধারণত কম জমা হয় ডায়োডের তুলনায়। এটা হচ্ছে ডায়োড। এইভাবে আরো একটা যদি ইলেকট্রোড ইউজ করি অ্যানোড এবং গ্রিডের মাঝখানে, ওইটাকে বলা হয় ট্যাট্রোড। আরো একটা যদি ইউজ করতে, তখন এটাকে বলা হয় তোমার প্যান্টোড। এখন তাহলে এই যে
এই এই দেখো এটা ট্রায়োডের কনস্ট্রাকশন দেখো, বাইরেরটা গ্লাস টিউবের কাছেরটা হচ্ছে অ্যানোড, তারপরটা জালের মতো দেখো, হ্যাঁ তার জালের মতো, এটা হচ্ছে গ্রিড, তারপরটা হচ্ছে ক্যাথোড, ঠিক মাঝখানে হিটার। এটা হিটারে ক্যাথোডটাকে গরম করে ইলেকট্রন গুলো নিঃসরিত হয়, অ্যানোডের মাঝখান দিয়ে কিছু কিছু যায়, কিছু কিছু যায় না, সরি গ্রিডের মধ্যে দিয়ে অ্যানোড সেগুলোকে আকর্ষণ করে এবং বাইরের সার্কিটে সাপ্লাই করে। এই হচ্ছে ট্রায়োড বাল্ব। এখন আসো তাহলে এই ভ্যাকুয়াম টিউব গুলা বাদ হয়ে গেলে কেন? এই ভ্যাকুয়াম টিউব গুলা বাদ হওয়ার কারণ হচ্ছে প্রথমত লনজিভিটি। তুমি যদি অনবরত একটা ক্যাথোডকে গরম করতে থাকো, দীর্ঘদিন যখন এটা ইউজ হয় বা কিছুদিন যখন ইউজ হয়, তখন ক্যাথোড ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে ক্ষয় হয়, কারণ প্রত্যেক ম্যাটেরিয়ালে ইলেকট্রন দেওয়ার একটা ক্ষমতা আছে। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরে সেটা সে আগের মতো ইলেকট্রন প্রডিউস করতে পারে না, তার কার্যক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই এখানে এই দেখো, অ্যানোড একটা মেটাল, ক্যাথোড একটা মেটাল, গ্রিডও একটা মেটাল। ফলে আমরা জানি দুইটা মেটালের মাঝখানে যদি এখানে কোনো ভ্যাকুয়াম থাকে বা ডাইইলেকট্রিক থাকে, তখন তারা ক্যাপাসিটেন্স গ্রো করে। এই ক্যাপাসিটেন্স এটাকে বলা হয় ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স। এই ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স কনস্টিটিউয়েন্টস হচ্ছে এরা তার কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। দেখো এই সাইজটা কিন্তু অনেক বড়, হ্যাঁ তুমি যদি হাতকে এইভাবে মুষ্টি করো, একটা হাতের মুঠের মাঝখানে যত হবে তত তার ব্যাস এটা প্রায় 4 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। তাহলে এটা যে ডিভাইস ইউজ করবা সেই ডিভাইসের সাইজটা বড় হয়ে যাবে। সেই জন্য আগেকার দিনের টিভি, রেডিও এগুলো অনেক বড় বড় ছিল। দ্বিতীয়ত হচ্ছে তোমরা একটা অনেকেই দেখছো একটা সেমিকন্ডাক্টর ডায়োডের সাইজ কত, এবং একটা সেমিকন্ডাক্টরের দামও খুব কম, হ্যাঁ 2-5 টাকা, 2 টাকা, 1 টাকায় বা এরকম। অথচ এই ভ্যাকুয়াম টিউব গুলার দাম কিন্তু কয়েক ডলার থেকে কয়েকশো ডলার হতে পারে, হ্যাঁ। সুতরাং এগুলোর দামও বেশি, সাইজও বড়, লনজিভিটিও কম। এই জন্যই আস্তে আস্তে এগুলাকে রিপ্লেস করা হলো সেমিকন্ডাক্টর দিয়ে। এই সেমিকন্ডাক্টর দিয়ে যখন ট্রেডিশনাল এই গুলাকে রিপ্লেস করা হয়েছে, ফলে এদের কার্যক্ষমতা বেড়ে গেছে, ডিভাইসের সাইজ ছোট হয়ে গেছে, ডিভাইসের প্রাইস কমে গেছে, সবকিছু হয়ে গেছে। ফলে আমাদের দেখছো ইলেকট্রিক্যাল বর্তমানে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট গুলো, এই যে টিভি, একটা এই এলইডি টিভি বা 3 হয়ে গেছে, ওজন কমে গেছে। অথবা মনে করো এই যে মোবাইল ফোন স্মার্ট হয়ে গেছে, 3 থেকে 3 হচ্ছে। এই সবগুলো হচ্ছে ইলেকট্রনিক বা সেমিকন্ডাক্টরের ইমপ্রুভমেন্টের কারণে। সেমিকন্ডাক্টর ডিভাইস কম্পোনেন্ট গুলো দিন দিন ছোট হচ্ছে, দামও কমে যাচ্ছে, হ্যাঁ। ফলে আমাদের এই হোম অ্যাপ্লায়েন্স গুলো বা আমাদের অ্যাক্সেসরিজ গুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমরা ইউজ করতে পারতেছি। এখন আসো এই সেমিকন্ডাক্টর পড়ার আগে আমরা অ্যাটমিক স্ট্রাকচার, তোমরা বোধহয় সম্ভবত ফিজিক্সে পড়ে আসছো ইয়াতে 5 সেমিস্টারে। অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে মনে আছে কিনা দেখো, এই সিআর যদি আমার এটা লাইন কেটে যায়, সম্ভবত একটু পরে কেটে দিতে পারে, তাইলে 2-1 মিনিট পরে সবাই আবার জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। ওই একই লিংকে আবার জয়েন করবা, কারণ এটা বোধহয় 1 ঘন্টার বেশি থাকবে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখো অ্যাটমিক স্ট্রাকচারে অ্যাটম কাকে বলে, তাহলে আমরা বলি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণাগুণ বিদ্যমান থাকে, তাকে আমরা অ্যাটম বা পরমাণু বলি।
তাহলে অ্যাটমে দুইটা অংশ থাকে, তার মাঝখানে বা সেন্টারটাকে আমরা নিউক্লিয়াস বলি। এই নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে বেসিক্যালি নিউট্রন থাকে, প্রোটন থাকে। এই নিউট্রন হচ্ছে চার্জ নিউট্রাল, অন্যদিকে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, এবং এদের বর প্রায় কাছাকাছি, নিউট্রন একটু বেশি আর প্রোটন সামান্য কম, তবে কাছাকাছি। হ্যাঁ, অন্যদিকে নিউট্রন বা প্রোটন যেখানে থাকে, যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো কতগুলো অরবিটে ঘুরতে থাকে, অ্যাজ ইফ যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো আউটার শেলে ঘুরতে থাকে। তো একটা নিউক্লিয়াসে, একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে, ফলে একটা অ্যাটম ইলেকট্রিক্যালি চার্জ নিউট্রাল থাকে। তাহলে দেখো, তো এই তোমরা বোর অ্যাটম মডেল পড়ছো কিনা? অরবিটে যে ইলেকট্রন থাকে, অরবিটাল ইলেকট্রন গুলার একটা এনার্জি আছে ইএন। তো এখানে এন এর মান 1 থেকে n পর্যন্ত হতে পারে। একদম ফার্স্টটাকে আমরা হয়তো লোয়ার শেল বা গ্রাউন্ড বলতে পারি, আর পরের গুলাকে এক্সাইটেড স্টেট বলতে পারি। হ্যাঁ, গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট বলি। তাহলে যত এন এর মান নিচের দিকে থাকে তত তার এনার্জি বেশি হয়, যত উপরের দিকে যায় তত তার এনার্জি কমতে থাকে, এবং এটা এনার্জিটা নেগেটিভ। এর অর্থ হচ্ছে একটা ইলেকট্রন শক্তি দ্বারা নিউক্লিয়াসের দিকে আবদ্ধ অবস্থায় থাকে। সুতরাং আমরা যদি একটা ইলেকট্রনকে একটা পরমাণুর শেল থেকে, আবদ্ধ অবস্থায় থেকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো এই এনার্জি এই তোমার এর মান ডিসক্রিট, অর্থাৎ এক একটা ইলেকট্রনের জন্য, ফার্স্ট সেল ইলেকট্রনের জন্য একটা এনার্জি, বা ফার্স্ট ইয়ার অরবিটের জন্য একটা এনার্জি, সেকেন্ড অরবিট বা সেকেন্ড শেলের জন্য একটা এনার্জি, থার্ড শেলের জন্য একটা এনার্জি। অর্থাৎ এন এর মান যত ডিফারেন্ট হয় তার এনার্জির পরিমাণে কিন্তু ডিফারেন্ট হয়, কিন্তু একটা নির্দিষ্ট শেলে এনার্জি একই থাকে। কিন্তু আমরা যখন এই একটা অ্যাটম কনসিডার করি, একটা ম্যাটেরিয়াল কনসিডার করি, তখন এখানে দেখো অসংখ্য পরমাণু থাকে। তাহলে রুল কি বলে? ফার্স্ট সেলের প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি একই হবে, কিন্তু বাস্তবে তা হয় না। হ্যাঁ, বাস্তবে কি হয় দেখো, ফার্স্ট সেলের সবগুলো পরমাণুর ইলেকট্রনের শক্তি একটা ডিসক্রিট ভ্যালু না হয়ে, বরং তারা একটা রেঞ্জে মান নেয়। মনে করো 1 থেকে 2 এর মধ্যে থাকে, কারো মান 1.1 ইলেকট্রন ভোল্ট, কারো মান 1.2 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, কারো মান 1.8 ইলেকট্রন ভোল্ট, কারো মান 2 ইলেকট্রন ভোল্ট, কারো মান 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে একই সেলের ইলেকট্রন গুলো মিলে যে এনার্জি রেঞ্জ তৈরি করে, এটাকে বলা হয় এনার্জি ব্যান্ড। তাহলে দেখো, তাহলে ফার্স্ট সেলের ইলেকট্রন গুলোর যে এনার্জি ব্যান্ড, এটাকে বলা হয় ফার্স্ট এনার্জি ব্যান্ড। সেকেন্ড সেলের ইলেকট্রন গুলো সেকেন্ড এনার্জি ব্যান্ড, থার্ডটা হলে থার্ড এনার্জি ব্যান্ড, এইরকম ভাবে বলি। একটা পরমাণুতে আউটার মোস্ট অরবিটে আমরা জানি যে ইলেকট্রন থাকে, সেটাকে আমরা
এটাকে আমরা বলি ব্যালেন্স ইলেকট্রন। এবং এই ব্যালেন্স ইলেকট্রন তার ফিজিক্যাল এবং ইলেকট্রিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ নির্ধারণ করে এটা কি রকম হবে, এটার বিহেভিয়ার কি রকম হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি রকম হবে। তাহলে দেখো এই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি রকম হবে তার উপর ভিত্তি করে ম্যাটেরিয়াল গুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কন্ডাক্টর, একটাকে বলা হয় সেমিকন্ডাক্টর, একটাকে বলা হয় ইনসুলেটর, অর্থাৎ পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। এবং এই এই ম্যাটেরিয়ালটা কন্ডাক্টর হবে না সেমিকন্ডাক্টর হবে না ইনসুলেটর হবে সেটা নির্ধারণ করে তার সর্ববহিঃস্থ স্তরের যে ইলেকট্রন মানে ব্যালেন্স ইলেকট্রন দ্বারা। কয়টা ব্যালেন্স ইলেকট্রন থাকে তার উপর ভিত্তি করে এটা নির্ভর করবে এটা কন্ডাক্টর হবে নাকি সেমিকন্ডাক্টর হবে নাকি ইনসুলেটর হবে, সেটা দ্বারা এটা আমরা নির্ধারণ করতে পারি। তাহলে দেখো এই দেখো এখানে আমরা এই কয়েকটা মলিকুলের কয়েকটা ম্যাটেরিয়াল মলিকুলের পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন দেখালাম। দেখো প্রথম একদম সর্ববামে সোডিয়াম 11টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো এটার বিন্যাস কি 2n+1। হ্যাঁ, তাহলে 2টা 8টা 1টা, তাহলে 2 8 1, তাহলে সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টা সোডিয়ামের। ম্যাগনেসিয়াম দেখো 12টা, তাহলে 2টা 8টা 2টা। অ্যালুমিনিয়ামের হচ্ছে 13টা, 2টা 8টা 3টা। তাহলে সোডিয়ামের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1টা, ম্যাগনেসিয়ামের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2টা, অ্যালুমিনিয়ামের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে দেখো যে সমস্ত পরমাণু সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 4-এর কম সাধারণত তাদেরকে কন্ডাক্টর বলা হয়, কারণ তারা সহজেই তুলনামূলকভাবে সহজে তাদের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রনটাকে দিয়ে দিয়ে কারেন্ট কন্ডাকশন অংশগ্রহণ করতে পারে বিধায় এটাকে বলা হয় কন্ডাক্টর বা পরিবাহী। অন্যদিকে দেখো যাদের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 4টা, তারা এই কন্ডাক্টর এবং ইনসুলেটরের ঠিক মাঝখানে থাকে, তারা অন্যদেরকে শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করতে পারে। পরে এরা না ইনসুলেটর না কন্ডাক্টর, এদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। কি কি দেখো, কার্বন 6টা, সিলিকন 14টা, জার্মেনিয়াম হচ্ছে 32টা। তাহলে তাদের সবার সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 4টা, এতে তারা হচ্ছে সেমিকন্ডাক্টর। অন্যদিকে দেখো যে সমস্ত পরমাণু সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 4-এর অধিক, এদেরকে বলা হয় নন মেটাল বা ইনসুলেটর। হ্যাঁ, এরা দেখো নাইট্রোজেন সর্ববহিঃস্থ ইলেকট্রন হচ্ছে 5টা, সালফার 6টা, নিয়ন 8টা। সুতরাং এরা সহজে কাউকে ইলেকট্রন দিতেও চায় না, কাউকে ইলেকট্রন নিতেও চায় না। সো এরা হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী। তাহলে এইভাবে আমরা এটাকে করতে পারি। তাহলে দেখো the valence electron গুলো হচ্ছে আর loosely attached to the nucleus is called free electron। যে সমস্ত ব্যালেন্স ইলেকট্রন তোমার নিউক্লিয়াসের সহিত লুজলি বাউন্ড থাকে এগুলোকে বলা হয় ব্যালেন্স ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তাহলে the valence electron of different material possesses
ডিফারেন্ট এনার্জি, এক একটা তার এক এক রকম এনার্জি তার থাকে। দ্য গ্রেটার দ্য এনার্জি অফ ব্যালেন্স ইলেকট্রন দ্য লেসার ইজ বাউন্ড টু দ্য নিউক্লিয়াস। যত বেশি শক্তি থাকবে তাতে এটা লুজলি বাউন্ড থাকে। In certain substance, particular material, the valence electron possesses no mass energy that are very loosely bound to the, অর্থাৎ কিছু কিছু সাবস্টেন্স থেকে পার্টিকুলারলি ম্যাটেরিয়ালে যারা তাদের ক্ষেত্রে দেখো এনার্জি এমন ভাবে থাকে যারা নিউক্লিয়াসের সাথে লুজলি বাউন্ড থাকে। এই লুজলি বাউন্ড ইলেকট্রন গুলো, ব্যালেন্স ইলেকট্রন গুলো এই র্যান্ডমলি মুভ করতে থাকে, মুভ র্যান্ডমলি উইদিন দ্য ম্যাটেরিয়াল, এন্ড এইগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন, কারণ এরা খুব লুজলি বাউন্ড থাকে পরমাণুর মধ্যে এবং এরা অ্যাজ এ হোল ম্যাটেরিয়ালের মধ্যে এরা ফ্রিলি মুভ করতে থাকে। তাহলে এই আমরা যদি এই ফ্রি ইলেকট্রনের ভিত্তিতে ম্যাটেরিয়ালকে ভাগ করি, a conductor is a substance which has a large number of free electron. When a potential difference is applied across a conductor, the free electron move toward the positive terminal of the supply, constituting electrical current. অর্থাৎ যে সমস্ত পদার্থের ক্ষেত্রে লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে এগুলোকে বলা হয় কন্ডাক্টর। যখন বাইরে থেকে তুমি কোনো পটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবা তাহলে এগুলো খুব সহজে পজিটিভ টার্মিনালের দিকে যায়, তখন আমরা কারেন্ট পাই। ইনসুলেটর হচ্ছে ওই সমস্ত পদার্থ যাদের অর্ডিনারি বা রুম টেম্পারেচার কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, ফলে তুমি যতই পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করো না কেন এখান থেকে কোনো ইলেকট্রিক কারেন্ট পাওয়া যায় না, একে বলা হয় ইনসুলেটর। অন্যদিকে সেমিকন্ডাক্টর হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় খুব অল্প সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে, ফলে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ পটেনশিয়াল সেমিকন্ডাক্টর কন্ডাক্ট নো কারেন্ট। এরা খুব বেশি কারেন্ট কখনো তুমি এদের কাছ থেকে পাবে না। তাহলে দেখো এখানে বোর অ্যাটম মডেলের ভিত্তিতে দেখো আমরা একটু আগে যেটা বলছিলাম, R1 হচ্ছে ফার্স্ট অরবিটের রেডিয়াস, R2 হচ্ছে সেকেন্ড অরবিটের রেডিয়াস ইলেকট্রন অরবিট, R3 হচ্ছে থার্ড ইলেকট্রন অরবিটের রেডিয়াস। R1 এ ইলেকট্রন গুলো যে এনার্জি থাকে এটাকে বলা হয় ফার্স্ট এনার্জি লেভেল, R2 তে যেটা এনার্জি লেভেল থাকে এটা সেকেন্ড এনার্জি লেভেল, R3 তে থার্ড এনার্জি লেভেল, আর এইটা এই জিনিসটা হচ্ছে এজ অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রান্ত। তাহলে দেখো এই ফার্স্ট এনার্জি লেভেলের যে ইলেকট্রন গুলোর যে এনার্জি ব্যান্ড স্পেকট্রাম রেঞ্জ এটাকে বলা হয় ফার্স্ট ব্যান্ড, সেকেন্ডটা হলো সেকেন্ড ব্যান্ড, থার্ড ইলেকট্রন গুলো থার্ড শেলের ইলেকট্রন গুলো যে এনার্জি ব্যান্ড ফর্ম করে এটাকে বলা হয় যে থার্ড এনার্জি ব্যান্ড। তাহলে এনার্জি ব্যান্ড কাকে বলে? দ্য রেঞ্জ অফ এনার্জিস possessed by an electron in a solid is known as energy band. তাহলে এইভাবে থাকে। এই দেখো ফার্স্ট এনার্জি ব্যান্ড, সেকেন্ড এনার্জি ব্যান্ড, থার্ড এনার্জি ব্যান্ড। তাহলে অন্যদিকে দেখো এই সিলিকন যদি বলি ফার্স্ট এনার্জি ব্যান্ড, থার্ড এনার্জি ব্যান্ড, ব্যালেন্স ইলেকট্রন গুলো যে এনার্জি ব্যান্ড ফর্ম করে এটাকে বলা হয় ব্যালেন্স বন্ড ব্যান্ড, আর কন্ডাকশন ইলেকট্রন গুলো যেখানে থাকতে পারে যদি কন্ডাকশন করতে পারে এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এই 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 দুইটা ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা এটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। এখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না, হয় ফার্স্ট সেলে থাকবে, না হয় সেকেন্ড সেলে থাকবে, নাইলে ব্যালেন্স সেলে থাকবে, নাইলে কন্ডাকশন ব্যান্ড থাকবে, কিন্তু এর দুইটার মাঝখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। এখন দেখো এই সিলিকনের ক্ষেত্রে এই যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। এই ফরবিডেন এনার্জি গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ফলে স্বাভাবিক তাপমাত্রা বা রুম তাপমাত্রায় এই ব্যালেন্স ব্যান্ডে সিলিকন বা জার্মানিয়ামের ক্ষেত্রে খুব অল্প সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে এবং কন্ডাকশন ব্যান্ডটা খালি থাকে, ফলে এরা স্বাভাবিক তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য কারণ এখানে পাওয়া যায় না। এই যে এনার্জি গ্যাপটা দেখো, যদি আমরা এই এনার্জি গ্যাপের ভিত্তিতে ভাগ করি তাহলে দেখো এই তোমার
ম্যাটেরিয়াল গুলোর বা সলিডের অবস্থাটা দেখো। ইনসুলেটরের ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা, ফরবিডেন এনার্জি গ্যাপ বা ফরবিডেন ব্যান্ড, এটা অলমোস্ট 15 ইলেকট্রন ভোল্টের সমান। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা অলমোস্ট 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। অন্যদিকে কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো এরা ওভারল্যাপ করে, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে, ফলে স্বাভাবিক তাপমাত্রায় তুমি বাইরে থেকে কোনো যদি পটেনশিয়াল অ্যাপ্লাই করো তাহলে ইজিলি ব্যালেন্সড ব্যান্ডের ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডের দিকে মুভ করতে পারে, এই জন্য এরা কন্ডাক্টর। আর স্বাভাবিক তাপমাত্রায় সেমিকন্ডাক্টরে খুব অল্প সংখ্যক থাকে, এই জন্য এরা সেমিকন্ডাক্টর। আর ইনসুলেটরের ক্ষেত্রে মোটেই কখনো সে ব্যালেন্স ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের দিকে যেতে পারে না। এটা এইভাবে কল্পনা করতে পারো, মনে করো একটা মাঝখানে বিলে হয়তো একটা খাল আছে, হ্যাঁ, তো তাহলে দেখো যদি খালটা না থাকে তাহলে, যেমন কন্ডাক্টরে খালটা না থাকলে তুমি কিন্তু ইজিলি লাফ দিয়ে চলে যেতে পারো, লাফই দেওয়া লাগবে না, এক জায়গা থেকে ইজিলি অন্য জায়গায় যেতে পারবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে খালটা মনে করো মাত্র 1 মিটার, তুমি ইজিলি কিন্তু এখানে খুব হাই পটেনশিয়াল অ্যাপ্লাই করলে, খুব টেম্পারেচার রাইজ করার, তাহলে কিন্তু ইলেকট্রন এখানে যেতে পারে, মানে তুমি দূরে এসে লাফ দিলে যেতে পারবা। আর ইনসুলেটরের ক্ষেত্রে তুমি যতই দূরে না কেন 15 মিটার খাল কিন্তু কোনো অবস্থাতে তুমি অতিক্রম করতে পারবে না। সেই জন্য এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে কন্ডাক্টর, ডান পাশেরটা সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে ইনসুলেটর। এটা যদি আমরা এনার্জি ব্যান্ডের ভিত্তিতে এটাকে ভাগ করি, তাহলে এখন আমরা মূলত এই চ্যাপ্টারে যেটা আলাপ করব সেই জিনিসটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর ইজ এ সাবস্টেন্স which has the resistivity, বুঝো তো, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, এটাকে আমরা রেজিস্টিভিটি বলি, which has a resistivity of 10⁻⁴ to 0.5 ohm meter is in between conductor and insulator, এবং এটার রেজিস্টিভিটি থাকে হচ্ছে 10⁻⁴ থেকে 0.5 ওহম মিটার, এবং এটা সাধারণত ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের এই কন্ডাক্টরের মাঝখানে থাকে, এটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি। সেমি মানে বুঝছো অর্ধ, কন্ডাক্টর মানে পরিবাহী, তাহলে অর্ধ পরিবাহী। সবচেয়ে উল্লেখযোগ্য যে সমস্ত সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, সেলেনিয়াম, কার্বন। তো সবচেয়ে আমরা বাস্তবে বেশি ব্যবহার করি জার্মেনিয়াম এবং সিলিকন। তাহলে এই সেমিকন্ডাক্টরের প্রপার্টি কি কি? Their resistivity is less than insulator but more than conductor. The semiconductor have negative temperature coefficient of resistance, that is resistance of the semiconductor decreases with increase of temperature. আমরা জানি তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে, এটাকে বলা হয় নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। তো যেমন উদাহরণ দিচ্ছে, জার্মেনিয়াম ইজ অ্যাকচুয়ালি অ্যান ইনসুলেটর এট লো টেম্পারেচার বাট it became a good conductor at high temperature. When suitable metallic impurity, যদি তুমি একটা সেমিকন্ডাক্টরের সাথে একটা ইম্পিউরিটি বা ভেজাল যোগ করো তাহলে তার কন্ডাক্টেন্স খুব ড্রামাটিক্যালি বেড়ে যায়। দিস প্রপার্টি ইজ ইম্পর্টেন্ট। এটা তুমি একটা সেমিকন্ডাক্টরের একটা অর্ধ পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির এই কৌশলটা, হ্যাঁ বলো স্যার, এখানে ভেজাল যোগ করতে হবে? না না, এই ভেজাল সেই ভেজাল না, এই ভেজাল সেই ভেজাল না, আমরা আরেকটা ম্যাটেরিয়াল যোগ করব, আরেকটা পরমাণু যোগ করব, এই ভেজাল ময়লা আবর্জনা না, হ্যাঁ আমরা আসতেছি পরে। এটা হলো ইম্পিউরিটি যোগ করা, হ্যাঁ এটা আমরা আসতেছি। এখানে দেখো বন্ড, সেমিকন্ডাক্টরের বন্ডটা দেখো, জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখো অর্ধপরিবাহী, একটা খুব বহুল ব্যবহৃত অর্ধপরিবাহী হচ্ছে বন্ড। দেখো তার 4টা আউটার শেলে 4টা
ইলেকট্রন থাকে, এই 4টা ইলেকট্রন তার নেইবারিং আরেকটা অ্যাটমের সহিত 2টা দিয়ে এরা শেয়ার করতে পারে। হ্যাঁ, শেয়ারিং করতে পারে। দেখো এইভাবে তারা ফর্ম করে, ডান পাশেরটার মতো, বাম পাশেরটা হচ্ছে অ্যাটমিক ভিউ। হ্যাঁ, জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। আচ্ছা, তাহলে কমনলি ইউজ হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন। এই দেখো, এই জার্মেনিয়ামের এই অবস্থা দেখো, 32টা ইলেকট্রন থাকে আর এইভাবে থাকে। এই যে 4টা ইলেকট্রন দেখতেছো, এটা হচ্ছে তোমার ব্যালেন্স ইলেকট্রন। এগুলো এই সেন্টারটা দেখো, 4টা চারপাশে আরো 4টা জার্মেনিয়ামের সাথে এইভাবে ফর্ম করে। এইভাবে পুরো মেটাল যদি কনসিডার করো, পুরো মেটালে তারা এইভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে অবস্থান করে। এই সিলিকনের একই অবস্থা দেখো। হ্যাঁ, নিয়ারেস্ট নেইবারিং 4টা অ্যাটমে 4টা পরমাণু ইলেকট্রনের সহিত তারা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এইভাবে অবস্থান করে। এটা ক্রিস্টাল দেখো, এটা তোমাদের তেমন দরকার নাই। এইভাবে বন্ডটা ফর্ম করে। ক্রিস্টাল কাকে বলে? A substance in which the atoms or molecules are arranged in a orderly বা periodic way তে এটা থাকে। এইভাবে থাকে, এটা রিপিটেড হয় আর কি পুরো। এটা দেখো, একটা সবুজ, একটা এই মেরুন কালারের এইভাবে অবস্থান করে। এই দেখো এইভাবে যদি ক্রিস্টাল স্ট্রাকচার পড়ো, এই নিয়মে দেখো এটা থাকে। হ্যাঁ, মাঝখানে গ্যাপ থাকে। এই দেখো এইভাবে এই ক্রিস্টাল স্ট্রাকচার যদি তাকাও, কখনো যদি ওই এক্স-রে মেশিনে তাকাতে পারো, ক্রিস্টাল এইভাবে দেখা যাবে সবগুলো। এগুলো সব অ্যাটম। হ্যাঁ, যেগুলো দেখতে পাচ্ছ এগুলা গোল গোল, এগুলো কিন্তু অ্যাটম, এভাবে সাজানো থাকে। তাহলে এই দেখো, বাম পাশেরটা জার্মেনিয়াম। তাহলে দেখো, সেকেন্ড ব্যান্ড, থার্ড এনার্জি ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। এই জার্মেনিয়ামের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটা হলো 0.7 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এই গ্যাপটা। অন্যদিকে সিলিকনের ক্ষেত্রে এই এনার্জি ব্যান্ড গ্যাপটা, ফরবিডেন এনার্জি গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট তো বুঝো। হ্যাঁ, 1 ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রনকে একদিক থেকে ইলেকট্রনের পজিটিভ থেকে নেগেটিভের দিকে নিতে যে কাজ সম্পাদন করতে হয় তাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। এটা শক্তির একক, কাজের এককও হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো, এই আমরা তোমার এই জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, তোমার এই জার্মেনিয়ামে এই এনার্জি গ্যাপটা কিন্তু কম। হ্যাঁ, অন্যদিকে সিলিকনের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা সামান্য বেশি। তাহলে আমরাও বলতে পারি জার্মেনিয়াম is little bit more conductivity, has more conductivity than the silicon. স্বাভাবিক তাপমাত্রায় দেখো, এই পিওর জার্মেনিয়াম দেখো, ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ব্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন আছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ড অলমোস্ট এমটি। ফলে স্বাভাবিক তাপমাত্রায় দেখো, এরা কিন্তু খুব অল্প সংখ্যক ইলেকট্রন দিতে পারে। এখন দেখো, যদি আমরা অ্যাবসলিউট জিরোর উপরে যাই, অ্যাবসলিউট জিরোতে ছিল খুব কম, অ্যাবসলিউট জিরোর উপরে দেখো, যদি আমি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরকে পজিটিভ নেগেটিভের সহিত করি, দেখো এই ব্যালেন্স ব্যান্ডে কিছু ফ্রি ইলেকট্রন দেখা যাচ্ছে। যদি আমি উপযুক্ত পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, তাহলে এই যে ব্যালেন্স ব্যান্ডের যে ফ্রি ইলেকট্রন গুলো পজিটিভ পোটেনশিয়ালের আকর্ষণে কন্ডাকশন ব্যান্ডের দিকে চলে আসতেছে। ফলে আমরা যদি এক্সটার্নাল সার্কিটে দেখতে পাই, তাহলে আমরা কিছু ইলেকট্রনের ফ্লো, অর্থাৎ কিছুটা কারেন্ট পাবো। একইভাবে সিলিকনের ক্ষেত্রে একই কথা বলতে পারো। সিলিকনের ক্ষেত্রে আরো একটু বেশি পোটেনশিয়াল হয়তো দিতে হতে পারে, কারণ তার ব্যারিয়ারটা
1.1, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7। তবে এই যে জিনিসটা দেখতেছি আমরা ইলেকট্রনের ফ্লো অথবা কারেন্ট, এটা কিন্তু খুব কম। এখন আসো, এই সেমিকন্ডাক্টরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর একটাকে বলা হয় এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কি? তোমার যে সমস্ত সেমিকন্ডাক্টরে স্বাভাবিক তাপমাত্রায় খুব অল্প সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় ইন্ট্রিনজিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এবং এদের কাছ থেকে খুব নগণ্য পরিমাণ কারেন্ট পাওয়া যায়, খুবই কম বলতে পারো। হ্যাঁ, অন্যদিকে আমরা যদি একটা ইন্ট্রিনজিক বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সহিত ভেজাল যোগ করি, অপদ্রব্য যোগ করি, তখন এটাকে বলা হয় এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এই যে ভেজাল বা অপদ্রব্য মিশাবো, তার উপর ভিত্তি করে এটাকে আবার দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, একটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ দেখো, যদি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সহিত যদি জার্মেনিয়াম মনে করো সহিত যদি আমরা একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করি, তাহলে দেখো এই যে অপদ্রব্য মিশাচ্ছি সেটাও কিন্তু আরেকটা পরমাণু যোগ করি। হ্যাঁ, যেমন আমি জার্মেনিয়ামে আউটার শেলে ইলেকট্রন সংখ্যা 4টা, অন্যদিকে আর্সেনিক যদি যোগ করি, আর্সেনিকের আউটার শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। তাহলে দেখো প্রত্যেকটা আর্সেনিক পরমাণুর জন্য, এই দেখো প্রত্যেকটা আর্সেনিক পরমাণুর জন্য এখানে একটা করে অতিরিক্ত ফ্রি ইলেকট্রন থেকে যাচ্ছে, একটা করে অতিরিক্ত ফ্রি ইলেকট্রন থেকে যাচ্ছে। ফলে আমরা যদি এইরকম একটা পুরো ম্যাটেরিয়াল চিন্তা করি, একটা অ্যাটম চিন্তা না করে একটা মেটাল চিন্তা করি, তাহলে দেখা যায় কি এই মেটালের মধ্যে, একটা সেমিকন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন হয়ে গেল। যেহেতু এই ইলেকট্রন চার্জ নেগেটিভ, সেই জন্য এটাকে বলা হয়, অর্থাৎ এখানে যেহেতু ইলেকট্রনের আধিক্য দেখা দেয়, তাহলে এটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে দেখো এই যে এটা এই এন টাইপ সেমিকন্ডাক্টর সার্কিটটা দেখো, যখন আমরা এটাকে এক্সটার্নাল সার্কিটে যদি এখানে তোমার পটেনশিয়াল অ্যাপ্লাই করি, প্লাস মাইনাস অ্যাপ্লাই করি, যেহেতু এখানে ইলেকট্রন এর আধিক্য আছে, সেই অতিরিক্ত ইলেকট্রন যেগুলো ডোপিং এর, এই যে ভেজাল অপদ্রব্য বা ভেজাল মিশালাম, এটাকে আমরা ডোপিং বলি। হ্যাঁ, ডোপ করা। তো এই অতিরিক্ত যে ইলেকট্রন গুলো ডোপিং এর কারণে এখানে সৃষ্টি হলো, সেই অতিরিক্ত ইলেকট্রন গুলো পজিটিভ এর আকর্ষণে আমরা এইভাবে ফ্লো করে তখন আমরা এই অনেক বেশি কারেন্ট পাই। এইভাবে আমরা একটা সেমিকন্ডাক্টরের পরিবাহিতা কিন্তু বৃদ্ধি করতে পারি, হ্যাঁ, অপদ্রব্য বা ভেজাল মেশানোর প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে দেখো অন্যদিকে এটা দেখো এই কারেন্ট ফ্লোটা এইভাবেই হয়। ফ্রি ইলেকট্রন গুলো পজিটিভ টার্মিনালের দিকে, পটেনশিয়ালের পজিটিভ টার্মিনালের দিকে যায়। অন্যদিকে যে সমস্ত অ্যাটম গুলো আমরা পজিটিভ চার্জ ইম্পিউরিটির কারণে পজিটিভ গুলো হলো, সেগুলো সাধারণত নেগেটিভ টার্মিনালের দিকে। এই দেখো ফ্লোটা দেখো কিভাবে ফ্লো হয়। দেখো এই ইলেকট্রন গুলো এইভাবে একটা অ্যাটম থেকে একটা মনে হচ্ছে আর একটা অ্যাটমে, এরা কন্টিনিউয়াসলি যখন ডান দিকে ফ্লো করে পজিটিভের দিকে, তখন আমরা কিন্তু কারেন্ট পাই। এইভাবেই এই জিনিসটা ফ্লো হয়। প্রত্যেকটা এই ইলেকট্রন গুলো এক একটা অপদ্রব্য বা আর্সেনিক মিশনের ফলে আমরা একটা ফ্রি ইলেকট্রন পাই। তাহলে একটা অ্যাজ এ হোল পুরো সেমিকন্ডাক্টরটাতে আমরা অসংখ্য ফ্রি ইলেকট্রন পাই, যাদের কন্ডাকশনের ফলে আমরা কিন্তু কারেন্ট পাচ্ছি। এইভাবে আমরা এটাকে দেখাতে পারি। এখন দেখো এইভাবে আছে, দেখো ইলেকট্রন গুলো
হ্যাঁ, নেগেটিভ থেকে পজিটিভ দিকে ফ্লো হয়। আর যদি আমরা সার্কিটে কারেন্ট লিখতে চাই তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে ডিরেকশন দিব। তাহলে দেখো কনভেনশনাল ফ্লো বলে প্লাস থেকে মাইনাসের দিকে, আর ইলেকট্রন ফ্লো হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। এভাবে আমরা দেখতে পাই, এইভাবে দেখো ইলেকট্রন এইভাবে ফ্লো করে। হ্যাঁ, ইলেকট্রন গুলো এইভাবে যায়। যদি মাঝখানে কখনো গ্যাপ হয়ে যায় তখন আমরা বলি সুইচ ওপেন বা সুইচ ক্লোজ। যদি সুইচ ওপেন করে দিই তাহলে ইলেকট্রন ফ্লো হবে না, আর সুইচ যদি ক্লোজ থাকে তাহলে ইলেকট্রন গুলো এইভাবে সার্কিটের মধ্যে দিয়ে এইভাবে ফ্লো হবে। হ্যাঁ, এইভাবেই দেখো কারেন্টটা ফ্লো হয়। ইলেকট্রন ফ্লো হওয়া মানেই কিন্তু কারেন্ট, তোমরা পড়ছো। হ্যাঁ, the rate of flow of electron is called current। হ্যাঁ, তাহলে এইভাবে দেখো এই এন টাইপ সেমিকন্ডাক্টর এইভাবে যাচ্ছে, এই জিনিসটা। এখন আসো আমরা পি টাইপে যাই। হ্যাঁ, পি টাইপ সেমিকন্ডাক্টরে কাকে বলে দেখো, যদি আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সহিত একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বা ত্রিজুড়ি ভেজাল যোগ করি তখন এটাকে বলা হয় রেজাল্টেন্ট সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তাহলে দেখো যেমন এখানে জার্মেনিয়াম আছে, ঠিক জার্মেনিয়ামের সহিত আমরা গেলিয়াম যোগ করলাম অথবা ইন্ডিয়াম যোগ করতে পারি। গেলিয়ামের আউটার শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা। তাহলে মাঝখানে এই জার্মেনিয়ামের অ্যাটমটা দেখো, জার্মেনিয়ামটা এই মাঝখানে জার্মেনিয়ামটা 3টা ইলেকট্রন, এই বাম পাশে এই 3টা ইলেকট্রন দেখো, কিন্তু ডান পাশে এই ডান পাশে একটা একটা ইলেকট্রন নাই, কারণ 3টা। ফলে এই যে ডান পাশে জার্মেনিয়ামের সহিত বন্ড ফর্ম করবে সেটা কিন্তু আর করতে পারে না, কারণ তার আর কোনো খালি তার ওই জায়গায় কোনো ডান দিকে কোনো ফ্রি ইলেকট্রন নাই। ফলে এই জায়গায় ইলেকট্রন না থাকার কারণে আমরা এখানে বলি তাহলে নেগেটিভ ইলেকট্রন প্রত্যেকটা জার্মেনিয়ামের জন্য দেখো, সরি প্রত্যেকটা গেলিয়ামের জন্য একটা করে কিন্তু ফ্রি ইলেকট্রন বেশি। তাহলে ফ্রি ইলেকট্রন বেশি মানে এখানে একটা তোমার কম আছে, ইলেকট্রন কম আছে। তো ইলেকট্রনের অ্যাবসেন্সটাকে বলা হয় হোল। ইলেকট্রনের ঘাটতি হলে সেটাকে আমরা হোল বলি। এই জায়গাটাকে আমরা এই যে জায়গায় কোনো ইলেকট্রন আমরা দিতে পারি নাই, কারণ জার্মেনিয়ামের গেলিয়ামের নাই, এটাকে আমরা কিন্তু হোল বলতেছি। তাহলে আমরা এজ এ রেজাল্ট যখন পুরা সেমিকন্ডাক্টরটাকে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর চিন্তা করি, তাহলে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে তখন কিন্তু একটা করে এই হোল সৃষ্টি হয়। এজ এ রেজাল্ট তাহলে কিন্তু অনেকগুলো হোল তৈরি হয়। যদিও এই হোলটা আসলে পজিটিভ না, কিন্তু যখন ইলেকট্রনের ঘাটতি থাকে তখন এই সেমিকন্ডাক্টরটাকে তখন বলা হয় কি, এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে এই পি টাইপ অর্ধপরিবাহীতে দেখো এই যে ইলেকট্রনের অ্যাবসেন্টটাকে আমরা হোল বলতেছি। হ্যাঁ, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, এটা না থাকা মানে এটা পজিটিভ, সেজন্য এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এই সার্কিট ডায়াগ্রাম যখন আমরা দিব তখন এই ইলেকট্রন গুলো এদিকে আসবে, হোল গুলো ডান দিকে চলে যাবে। এই দেখো হ্যাঁ কিভাবে ফ্লো করে, যেখানে এখানে হোলের আধিক্য আছে এই হোল গুলো ডান দিকে যাবে আর ইলেকট্রন গুলো তার উল্টো দিকে ফ্লো হবে। এই দেখো এই হোলগুলোর ফ্লো দেখো, হোলগুলো বামে থেকে ডান দিকে ফ্লো করে, অন্যদিকে ইলেকট্রন গুলো ডান থেকে বাম দিকে ফ্লো করে। তাহলে এই হোলের কারণে যে কারেন্ট হয় আমরা এইটাকে বলা হয় কনভেনশনাল কারেন্ট। এই জিনিসটাকে বলা হয় কনভেনশনাল কারেন্ট। আর ইলেকট্রনের কারণে যেটা হয় এটাকে বলা হয় কন্ডাকশনাল কারেন্ট। তাহলে দেখো এই দুই রকম কারেন্টের ডিরেকশন কিন্তু সম্পূর্ণ বিপরীত, একটা ডান থেকে বাঁয়ে আর একটা বাম থেকে ডানে। এই দুই রকম কারেন্ট, কনভেনশনাল কারেন্ট আর কন্ডাকশনাল কারেন্ট। এই দুই রকম কারেন্ট আমরা সার্কিটে কিন্তু যখন এই কারেন্টটা আমরা করি ডিরেকশন দিই, তাহলে কিন্তু একটা কনভেনশনাল কারেন্ট হচ্ছে প্লাস থেকে মাইনাসে, আর কন্ডাকশনাল কারেন্ট যদি কখনো চিহ্নিত করতে বলে তাহলে অবশ্যই খেয়াল রাখবে এটা হচ্ছে মাইনাস থেকে
প্লাসের দিকে। এই দুইটা জিনিস আমরা খেয়াল করবেন। এই দেখো হোলের ফ্লোটা দেখো, এই ইলেকট্রন গুলো যখন দেখো এই বাম থেকে ডান দিকে ফ্লো করে, তাহলে যেখানে ইলেকট্রনটা খালি সেটাই হচ্ছে হোল। অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইজ কল হোল। তাহলে দেখো কিভাবে মনে হচ্ছে না এই ইলেকট্রন গুলো সামনের দিকে যায়, হোল গুলো এদিকে আসতেছে, এইভাবে ফ্লো করে। এই দেখো এই ফ্লোটা দেখ, এই যখনই ইলেকট্রন গুলো তার সামনের হোলটাকে কভার করতে যায়, তখন যেখান থেকে ইলেকট্রনটা সরে আসে সেখানে একটা হোল তৈরি হয়। এইরকম আর কি, মনে করো অনেকগুলো চেয়ার আছে, একটা খালি, তখন আগের চেয়ারের লোক যখন খালি জায়গায় যায় তখন সে যে জায়গা থেকে যায় সেই জায়গাটা খালি হয়। এভাবে পরেরটা যখন সে খালি জায়গা দখল করতে যায় তখন তারটা খালি হয়। ঠিক দেখো ফ্লোটা দেখো, হ্যাঁ হোলের ফ্লোটা কি মনে হয় যেন হোলটা নিচের দিকে সরে আর ইলেকট্রনটা ডান দিকে সরতেছে। হ্যাঁ এভাবে আমরা তার